নয়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ। 151 সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা। ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না বাংলাদেশে, বললেন নাহিদ ইসলাম। জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে তরুণদের নতুন দল। প্রত্যাশা বিভিন্ন দলের নেতাদের। নতুন দল কিংস পার্টি নয়, বললেন পরিবেশ উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে, তারেক রহমানের অভিযোগ। ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করতে বর্ধিত সভায় নির্দেশনা। চড়তে শুরু করেছে লেবু, শসা, বেগুন সহ রোজার নিত্যপণ্যের দাম। বাড়তি মাছ ও মুরগির দামও। স্থিতিশীল ছোলা, চিনি। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাল থেকে শুরু হচ্ছে মাহে রমজান। দেশে চাঁদ দেখা কমিটির সভা শনিবার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। জাতীয় সংসদের সামনে থেকে যাত্রা শুরু করলো দেশের তরুণদের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। নাহিদ ইসলামকে আহ্বায়ক ও আক্তার হোসেনকে সদস্য সচিব করে ঘোষণা করা হয়েছে 151 সদস্যের আংশিক কমিটি। কোনো বিভক্তি নয়, সবাইকে হতে হবে বাংলাদেশপন্থী, বলেছেন উপদেষ্টার পদ ছেড়ে দলের দায়িত্ব নেয়া নাহিদ ইসলাম। আগামীতে কে সংসদে যাবে তা নির্ধারণ করবে এদেশের জনগণ, অন্য কোনো দেশ নয়, এমনটাই হুঁশিয়ারি নতুন দলটির নেতাদের। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জাহাঙ্গীর আলম। তারুণ্যের মিছিল আর স্লোগানে মুখরিত রাজধানীর মানিক মিয়া এভিনিউ। কানায় কানায় পরিপূর্ণ জাতীয় সংসদ ভবনের সামনের রাজপথ। দুপুর থেকেই অনুষ্ঠান স্থলে আসতে থাকে তারুণ্যের সমাবেশ। 3টার মধ্যেই লোকে লোকারণ্য মানিক মিয়া এভিনিউ থেকে খামারবাড়ি সড়ক। মাথায় জাতীয় পতাকা, হাতে প্লেকার্ড নিয়ে সারা দেশ থেকে সমবেত নতুন বাংলাদেশের তরুণ প্রজন্মরা। বৈষম্যবিহীন বাংলাদেশ নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। স্বাধীনতার 54 বছর পর নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন দল গঠন। জুলাই বিপ্লব যাদের চেতনা, সেই চেতনাকে ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ গড়বে নতুন দল জাতীয় নাগরিক পার্টি, জানালেন সংগঠকরা। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় নতুন দল ঘোষণার আত্মপ্রকাশের আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানে অংশ নেন দেশের রাজনীতিবিদ, কূটনীতিক, বিশিষ্টজন সহ নানা শ্রেণীর মানুষ। জুলাই বিপ্লবের স্মৃতিচারণ করেন নতুন দলের আহ্বায়ক, সদস্য সচিব, সমন্বয়ক সহ কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংসদে যাওয়ার লক্ষ্যেই সংসদের সামনে থেকে আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি। বলেন, সংসদে কে যাবে নির্ধারণ করবে ভারত নয়, দেশের খেটে খাওয়া মানুষ। জানান, বিভাজনের ঊর্ধ্বে উঠে একতার রাজনীতি চালু করতে চায় জাতীয় নাগরিক পার্টি। যদি ওই 5 আগস্টে খুনি হাসিনা জান নিয়ে পালিয়ে যাওয়ার পরে আমরা এই বাংলাদেশ নিয়ে যে স্বপ্নগুলো দেখেছিলাম সেগুলো আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদের এই রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যেই সংসদ ভবনকে আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছি, সেই সংসদ ভবনের সামনে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেই সংসদ ভবনে যাওয়ার জন্য আজকে আমরা মানিক মিয়া এভিনিউতে এসে দাঁড়িয়েছি। এই তরুণ প্রজন্ম আমরা ইনস্টিটিউশনগুলোকে প্রপারলি ফাংশনাল করব। বাংলাদেশকে প্রকৃত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ অতীতে কোনো সরকার নিতে পারেনি বলে আক্ষেপ তরুণদের। বলেন, জনবান্ধব সরকার ও রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম। আগামী রাজনৈতিক দলে জাতীয় নাগরিক কমিটির প্রত্যেকটি নেতা কর্মীর যে অভূতপূর্ব ত্যাগ তিতিক্ষা রয়েছে, আমরা যথেষ্টভাবে মূল্যায়িত করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। জুলাই অভ্যুত্থানের শহীদদের যে আত্মা, তাদের ত্যাগ আমাদের উপরে এই দায় চাপিয়ে দিয়েছে। এই দায় অস্বীকার করার কোনো উপায় নাই। আমরা অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল গঠনের যেই চেষ্টা করে যাচ্ছি, যে আকাঙ্ক্ষা ধারণ করে যাচ্ছি, এই আকাঙ্ক্ষার কারণে মূলে আছে এই দেশের মাটির প্রতি আমাদের ওয়াদা, এই দেশের মানুষের প্রতি আমাদের ওয়াদা। পরে 151 সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেন দলের সদস্য সচিব আক্তার হোসেন। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এক দফার ঘোষক নাহিদ ইসলাম। বাংলাদেশে যারা গণহত্যা চালিয়েছে, এই তরুণরা যেন তাদের নেতৃত্বে
মিলে সেই খুনি গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তাদের দোসরদের বিচার করতে সক্ষম হয়। জাতীয় নাগরিক পার্টি জনমানুষের দল হবে সেই প্রত্যাশার কথা জানান নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জুলাই 2024 গণ অভ্যুত্থান কেবল একটি ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধেই বিজয় নয়, এটি আমাদের ভবিষ্যৎ নির্মাণেরও শপথ। চলুন আমরা একসঙ্গে হাতে হাত রেখে এমন একটি বাংলাদেশ গড়ে তুলি যেখানে প্রতিটি নাগরিকের কণ্ঠস্বর প্রতিনিধিত্ব হবে, যেখানে ন্যায় প্রতিষ্ঠা মানুষের অধিকারের সংগ্রামী হবে রাজনীতির অন্যতম লক্ষ্য, যেখানে সাম্য ও মানবিক মর্যাদা হবে রাষ্ট্রের ভিত্তি। এখনই সময় নতুন স্বপ্ন দেখার, নতুন পথ চলার এবং একটি নতুন বাংলাদেশ গড়ার। এই নতুন বাংলাদেশ গড়ায় আমরা সবাই প্রত্যেকে যার যার অবস্থান থেকে শপথ করি, ঐক্যবদ্ধ হই এবং আমাদের কাঙ্ক্ষিত সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াইয়ে দৃঢ় চিত্তে এগিয়ে যায়। নতুন পথ চলায় সবাইকে পাশে চান জুলাই বিপ্লবের অগ্রনায়করা। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। আজকে যারা বিভিন্ন জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে তরুণদের নতুন রাজনৈতিক দল। প্রত্যাশা বিএনপি, জামাত ইসলাম, ইসলামী ঐক্যজোট ও গণসংহতি আন্দোলন সহ বিভিন্ন দলের নেতাদের। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেয়া রাজনীতিবিদরা বলছেন, গণতন্ত্র বাস্তবায়নে নতুন দলের সাথে কাজ করতে আগ্রহী তারাও। আল মাসুম সবুজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নাবিল জাহাঙ্গীর। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলটির কর্মী সমর্থক ছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন বিএনপি, জামায়াত ইসলামী, গণসংহতি আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে নতুন রাজনৈতিক দল কাজ করবে প্রত্যাশা জানালেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দেশে যে অধিকারের জন্য তারা সংগ্রাম করেছে এবং রক্ত ঝরিয়ে যে সংগ্রাম করেছে, সেই রক্তের মূল্যায়ন হবে যদি এই রাজনৈতিক দলটি সত্যিকার অর্থে মানে জনগণের পক্ষে, মানুষের দাবি দেওয়ার পক্ষে এবং গণতান্ত্রিক ইনস্টিটিউশনগুলো গড়ার যে অঙ্গীকার আমরা তখন শুনলাম, সেই ইনস্টিটিউশনগুলো যদি গড়ে তোলে, যেটা শেখ হাসিনা একবারে ভেঙে ফেলেছে। তরুণদের নতুন দলের সাথে গণতন্ত্র প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করার প্রত্যাশা জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের। রাজনীতির ময়দানে তাদের এই নতুন পদচারণার এই মহেন্দ্রক্ষণে আমরা তাদেরকে স্বাগতম জানাই এবং শুভকামনা করি। আমরা মনে করি সকল রাজনৈতিক দলের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সুসম্পর্ক, ভিন্ন ভিন্ন মত থাকা সত্ত্বেও জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটা জাতীয় ঐক্যের পরিবেশে যদি আমরা এক লক্ষ্যে চলতে পারি, তো আমাদের গণতন্ত্রের ভিত্তি দৃঢ় হবে, মজবুত হবে। এছাড়াও এতে অংশ নেন গণসংহতি আন্দোলন, ইসলামী ঐক্যজোট, খেলাফতে আন্দোলন, খেলাফতে মজলিস, লেবার পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ফ্যাসিস্ট সরকারের পতন ঘটায়, আর যেটা বড় বড় রাজনৈতিক দলের দ্বারা সম্ভব হয় নাই, তাদের জন্য এই জন্য সবারই সহানুভূতি আছে। আল্লামা মামুনুল সাহেবের পক্ষ থেকে আমরা এই নতুন রাজনৈতিক দলকে অভিনন্দন জানাচ্ছি। আমরাও আপনাদের বন্ধু, আমরা আপনাদের পূর্বসূরি, আমরাও একই দাবিতে, আমাদের সবার উদ্দেশ্য এক, আমরা সবাই সম্মিলিতভাবে পথ চলতে চাই। আমরা আশা করি যে আমাদের সামনে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা তৈরি করার যে চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জ মোকাবেলায় তারা ইতিবাচক ভূমিকা রাখবে। সমর্থন করার জন্য আমরা আজকে এখানে এসেছি। আমরা আশা করছি দুর্নীতিমুক্ত, দারিদ্র্যমুক্ত, সন্ত্রাসমুক্ত নতুন বাংলাদেশ গঠনে তারা তাদের যথাযথ ভূমিকা পালন করবেন। নতুন রাজনৈতিক দল নিয়ে নিজেদের প্রত্যাশার কথা জানালেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরাও। নতুন যে রাজনৈতিক দল হিসেবে তারা আত্মপ্রকাশ করছে আজকে, এটি অবশ্যই জনমানুষের যে আকাঙ্ক্ষা সেটির প্রতিফলন হিসেবেই তাদের আত্মপ্রকাশটি করতে যাবে। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার বিনির্মাণে তরুণরা কাজ করবে, সেই প্রত্যাশায় আমাদের আজকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। সেই স্পিডই থাকবে যে কিভাবে এই দেশটাকে আমরা আসলে সুন্দর করতে পারি। আমাদের স্লোগান এসেছে যে দেশে আমাদের ফার্স্ট, বাংলাদেশই ফার্স্ট। আমাদের জায়গা থেকে সর্বোচ্চভাবে প্রস্তুতি আছে এবং মানসিকভাবে, সাংগঠনিকভাবে আমরা প্রস্তুত নির্বাচনে লড়াই করার জন্য। আমরা বিশ্বাস করি সকল জনগণ যখন আমাদের সঙ্গে যুক্ত হবে, তখনই আমাদের এই যে নতুন রাজনৈতিক দল এটি আকাঙ্ক্ষা পূরণের জন্য অনেক দূর এগিয়ে যাবে। জুলাই গণ অভ্যুত্থানের সামনের সারি থেকে নেতৃত্ব দেয়া তরুণদের হাত ধরে নতুন এই রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ। ভোটের মাঠে নতুন এই দল কেমন করবে সেটি এখন দেখার বিষয়। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, মানিক মিয়া এভিনিউ, ঢাকা।
নতুন রাজনৈতিক দলের মাধ্যমে রাজনীতিতে একটি ইতিবাচক ধারা সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন দরকার। যে শক্তি দেশের জন্য ইতিবাচক হিসেবে কাজ করবে তাদের সবার জন্য শুভকামনা জানান তিনি। তবে নতুনদের নিয়ে গঠিত বলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে বিষয়টা এমন নয় বলেও মত তার। বলেন, রাজনৈতিক দলের সমালোচনা থাকাটা স্বাভাবিক, বরং না থাকাটাই অস্বাভাবিক। স্পষ্ট জানিয়ে দেন, অন্তর্বর্তী সরকারের কারো রাজনীতি করার আকাঙ্ক্ষা নেই। কোনো দিক থেকেই নতুন রাজনৈতিক দল কিংস পার্টি নয় বলেও মন্তব্য করেন পরিবেশ ও বন উপদেষ্টা। ডিবি হেফাজতে থেকে, আয়নাঘরে থেকে, সেখান থেকে বের হয়ে রাজনৈতিক দল গঠন করাকে কিভাবে আমরা কিংস পার্টির সাথে তুলনা করতে পারি, এটা কিন্তু আমি বুঝতে পারছি না। তারা ভিতর থেকে একটা তাড়না অনুভব করেছে যে গতানুগতিক রাজনীতির বাইরে তারা যে নতুন কিছু করতে চায়, এবং এই দাবিটা কিন্তু যখন নাহিদ সরকারে ছিল এই দাবিটা যে রাজপথে অনুপস্থিত ছিল তা কিন্তু না। দাবিটা কিন্তু রাজপথ থেকেই এসছে। তারা একত্রে হয়েছে, তারা সংঘর্ষে জড়িয়েছে, তারা তর্ক বিবাদে জড়িয়েছে। সেখান থেকে যেটা নাহিদ তার পদত্যাগপত্রে বলেছে যে আমি মনে করি সরকারে থাকার চাইতে রাজপথে আমি বেশি অবদান রাখতে পারবো। এটা কেমন করে কিংস পার্টি হলো? শেখ হাসিনার আমলে হওয়া সব হত্যাকাণ্ডের বিচার করতে ইচ্ছুক অন্তর্বর্তী সরকার, তবে এর জন্য সময় দিতে হবে। তাই সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে এফডিসিতে শাপলা চত্বর হত্যাকাণ্ড শীর্ষক ছায়া সংসদে ডিবেট ফর ডেমোক্রেসির অনুষ্ঠানে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে হওয়া গুম খুন নিয়ে তদন্ত করে যাচ্ছে সরকার, তবে জুলাই হত্যা অগ্রাধিকার পাচ্ছে সরকারের কাছে। তিনি বলেন, শাপলা চত্বরে হত্যাকাণ্ডে ঠিক কতজন মারা গেছেন তা এখনও নির্ধারিত হয়নি। মৃতের সংখ্যা প্রকৃত সংখ্যা নির্ধারণে হেফাজত ইসলামের গবেষণা করা উচিত বলে পরামর্শ দেন প্রেস সচিব। বলেন, ক্ষমতার পাকাপাকি বন্দোবস্ত করতে শাপলা চত্বরের গণহত্যা চালানো হয়। সেন্ট্রাল লিডার আছেন, তাদের তো রিসার্চ উইং আছে, তারা আসলে নাম ধরে ধরে কারা কারা কতজন মারা গেছে এটা বের করা। সরকার যে কথাটা বলছে, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস গ্রুপগুলো বলে যে প্রায় 60 জনের মতো, 60-61 জন মারা গিয়েছে। আর হেফাজত ওনারা বলেন যে এখানে কয়েক হাজার লোক মানে যারাই যে কোনটা সত্য এটা জানার জন্য যেটা হওয়া উচিত আমার মনে হয় যে সরকারি ভাবে থেকেও হেফাজতও এখানে একটা রোল আছে। হেফাজতের উচিত জানা, নিজেই রিসার্চ করে বলা যে আসলে কতজন মারা গেছে, কারা কারা মারা গেলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচার পালালেও গণতন্ত্র এখনও ঝুঁকিমুক্ত নয়। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দেওয়া ষড়যন্ত্র ক্রমাগত অব্যাহত রয়েছে। চট্টগ্রামের জেএম সেন হলে জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্যে তিনি একথা বলেন। শাহেদা পিয়ার রিপোর্ট। চট্টগ্রামের ঐতিহাসিক জেএম সেন হল প্রাঙ্গণে জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন। বিভিন্ন মঠ মন্দিরের সাধু সন্ন্যাসী, জেলা ও আঞ্চলিক কমিটির নেতাদের ব্যাপক উপস্থিতি। সম্মেলনে প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভার্চুয়াল বক্তব্যে তারেক রহমান বলেন, ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। বিএনপি বিশ্বাস করে দল, মত, ধর্ম, দর্শন যার যার, রাষ্ট্র কিন্তু সবার, ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। সুতরাং একটি নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবার সামনে আগামী জাতীয় নির্বাচন একটি বড় সুযোগ। আমি আবারও বলছি, একটি নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবার সামনে আগামী জাতীয় নির্বাচন একটি বিরাট বড় সুযোগ। এই সুযোগকে কাজে লাগিয়ে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য একটি নিরাপদ গণতান্ত্রিক দেশ গড়ার জন্য বিএনপি আপনাদের সমর্থন এবং সহযোগিতা চায়। তারেক রহমান বলেন, গত 1 দশকেরও বেশি সময় ধরে স্বৈরাচার বাংলাদেশের জনগণের বুকের উপর চেপে বসেছিল। ছাত্র জনতার আন্দোলনে পালিয়েছে গণহত্যাকারী স্বৈরাচার। পলাতক স্বৈরাচারের দোসররা নানা কৌশলে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। স্বৈরাচার পালালেও গণতন্ত্র কিন্তু এখনো সংখ্যামুক্ত নয়। অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দেওয়ার ষড়যন্ত্র কিন্তু ক্রমাগত অব্যাহত রয়েছে। নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা
জনগণের প্রতি দায়বদ্ধ সংসদ যতক্ষণ না গঠিত হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু গণতন্ত্র ঝুঁকি মুক্ত নয়। সব ধর্মের মানুষের জন্য ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার কথাও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অনুষ্ঠানে উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দেশকে সামনের দিকে এগিয়ে নিতে দল মত ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। শাহিদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। বিএনপির বর্ধিত সভা থেকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির নেতারা। তারা জানান, যাকেই ধানের শীষ দেওয়া হোক তার পক্ষে যেন সবাই ঐক্যবদ্ধ থাকেন এবং নিজেদের মধ্যে হানাহানি না করেন সে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সাথে দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে কঠিন শাস্তি নেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বর্ধিত সভায়। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। দীর্ঘ 7 বছর পর বৃহস্পতিবার অনুষ্ঠিত হল বিএনপির বর্ধিত সভা। সভায় সারা দেশ থেকে আসা তৃণমূলের নেতারা রাজনীতি, সাংগঠনিক অবস্থা এবং নির্বাচন নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তৃণমূলের নেতাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। বিএনপি নেতারা বলছেন, সভায় বেগম খালেদা জিয়ার বক্তব্য নেতাকর্মীদের উজ্জীবিত ও অনুপ্রাণিত করেছে। একই সাথে বেগম জিয়াকে নিয়ে নেতাকর্মীদের যে উদ্বেগ উৎকণ্ঠা ছিল তাও কিছুটা কমেছে। বর্ধিত সভায় বেশ কিছু প্রস্তাবনা পাশ হয়েছে বলে জানান নেতারা। প্রস্তাবনা যেটা পাশ করেছি এটার এখন কপি টাইপড হবে, হওয়ার পরে এটা জাতীয় স্থায়ী কমিটির মিটিংয়ে পাশ হবে। তারপরে এটার কপি যখন তৃণমূল পর্যায় পর্যন্ত আমরা পৌঁছবো তখন এইটাকে অনুসরণ করে মাঠ পর্যায়ের কাজ, সাংগঠনিক কাজ, আভ্যন্তরীণ দ্বন্দ্ব সংকট কাটানোর জন্য যে প্রস্তাবনাগুলো এসেছে সেগুলো বাস্তবায়নের কাজ শুরু হবে। দলটি আরো ঐক্যবদ্ধ হলো, আমাদের ঐক্য আরো দৃঢ়তর হলো। দ্বিতীয়ত, দীর্ঘদিন যাবৎ একটা রাজনৈতিক দল 6 বছর ধরে কোনো একত্রিত হতে পারছে না, সেই বঞ্চনারও অবসান হলো। এবং যেই মেসেজ অ্যাক্টিং চেয়ারম্যান দিয়েছেন সেটি হলো দলকে সকল অবস্থায় ঐক্যবদ্ধ রাখতে হবে এবং একটা মানবিক বাংলাদেশ, আমরা নিরাপদ মানবিক বাংলাদেশ আমাদের লক্ষ্য। একই সাথে তৃণমূলে যেসব নির্দেশনা দেয়া হয়েছে তার কিছুটা তুলে ধরেন নেতারা। এর মধ্যে থেকে যে মেসেজটা আমরা দেওয়ার চেষ্টা করেছি সেটা হলো দলের নাম ব্যবহার করে কোনো অনৈতিক কর্মকাণ্ড কেউ যদি করে তার বিরুদ্ধে আরও কঠিন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার একটা সিদ্ধান্ত হয়েছে। বন্ধু সংগঠন যারা আছে, যারা এই ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলনে ছিল, সবার সঙ্গে বন্ধুত্বের হাত প্রসারিত করা আছে আমাদের। কেউ যদি নিজের ইচ্ছায় সরে না যায় তাহলে কাউকে সরানোর বা দূরে রাখার কোনো ইচ্ছা অভিপ্রায় আমাদের নেই। আর যার যার এলাকায় ফিরে গিয়ে নিজেদের মধ্যে ঐক্যকে সুদৃঢ় করে আরও সুশৃঙ্খলভাবে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া। এমন কোনো কাজ যেন বিএনপি নেতাকর্মীরা না করে যাতে করে জিয়াউর রহমানের আদর্শের উপর আঁচ লাগতে পারে, যাতে করে বিএনপি বদনাম হতে পারে, সেদিকে তিনি লক্ষ্য রাখার জন্য বলেছেন। আগামী জাতীয় নির্বাচন নিয়েও প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান বিএনপি নেতারা। নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন সবাইকেই এবং নির্বাচনে যাতে যাকে ধানের শীষ দেওয়া হবে তার প্রতি যেন তারা ঐক্যবদ্ধ থাকে এবং নিজেদের মধ্যে যেন কোনো হানাহানি না করে। বিএনপি এমনই একটি দল, দেশের সবচেয়ে জনপ্রিয় বৃহত্তম দল, সুতরাং কেবল নিজের দলের মধ্যে যদি অনৈক্য আসে, একজন আরেকজনের ক্ষতি করার চেষ্টা করে, তাহলে দল ক্ষতিগ্রস্ত হবে, সাথে সাথে আমাদের দেশও ক্ষতিগ্রস্ত হবে, গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। এটাই আমাদের গতকালকে মেসেজ ছিল। যে কোনো মূল্যে দলের ঐক্য ধরে রাখতে তাগিদ দেওয়া হয়েছে বিএনপির বর্ধিত সভায়, এমনটাই জানান দলটির নেতারা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। স্বৈরাচার যখন যায় তখন ট্রেজারি খালি করে রেখে যায় বলে মন্তব্য করেছেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। রাজধানীর একটি হোটেলে বণিক বার্তা ও বিআইডিএস এর যৌথ উদ্যোগে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে উপদেষ্টা কথা বলেন। গুণীজন সংবর্ধনায় এবার মরণোত্তর সম্মানে ভূষিত হয়েছেন প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী দিনে অর্থনৈতিক যে সংস্কার হবে সেটা সাইফুর রহমানের দেখানো পথে এগিয়ে নেওয়া হবে। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, পিকেএসএফ এর চেয়ারম্যান জাকির আহমেদ খান বাংলাদেশের অর্থ ব্যবস্থা সংস্কারে সাইফুর রহমানের অবিস্মরণীয় অবদানের কথা তুলে ধরেন। পরে সাইফুর রহমানের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
রোজায় নিত্যপণ্যের দাম চড়েছে। বিশেষ করে ইফতারের অন্যতম উপাদান লেবু, শসা আর বেগুনের দাম বেড়েছে অস্বাভাবিকভাবে। বাড়তি মাছ ও মুরগির দামও, তবে অন্য বছরের তুলনায় ছোলা, চিনি সহ বেশ কিছু পণ্যের দাম নতুন করে বাড়েনি। স্বাভাবিক হতে শুরু করেছে ভোজ্য তেলের সরবরাহ। রমজান আসলেই কিছু পণ্যের চাহিদা যেমন বাড়ে, তেমনি বেড়ে যায় দামও। এ অনেকটাই নিত্য নৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। এবারও ব্যত্যয় ঘটেনি তার। তবে রমজানের প্রয়োজনীয় কিছু পণ্যের দাম কমায় স্বস্তির কথাও জানান ক্রেতারা। ছোলা, বেসন আর চিনির দামে সমস্যা না দেখলেও তেল নিয়ে আছে বিস্তর অভিযোগ। যদিও বিক্রেতারা বলছেন তেলের সরবরাহও স্বাভাবিক হচ্ছে। আলহামদুলিল্লাহ সব জিনিসের দাম একটু কম আছে। যদি এই অবস্থা থাকে সাধারণ জনগণ যারা তারা রোজা ভালো করে রাখতে পারবে, তারা ভালো থাকবে। যে ছোলা ছিল এক সপ্তাহ 110, এখন 100 টাকা। খেসার ডাল ছিল 115-20, এখন 110। ডাবলি ছিল 90, এখন 70। চিনি 160 টাকা, লাল চিনি এখন 140 টাকা। সাদা চিনি 140 টাকা ছিল, এখন 120 টাকা। চাহিদা বাড়তি আর সরবরাহ কমার অজুহাতে মাছের দাম বাড়ার অভিযোগ বিক্রেতাদের। কেজিতে 10 থেকে 20 টাকা বাড়ার কথা বললেও ক্রেতারা বলছেন তার চেয়েও বেশি বেড়েছে মাছের দাম। কেজিতে 15 থেকে 20 টাকা বেড়ে ব্রয়লার 210 ও সোনালী মুরগি বিক্রি হচ্ছে 310 টাকায়। ক্রেতারা বলছেন সুযোগ সন্ধানী বিক্রেতাদের বিরুদ্ধে নেই কোনো অভিযান। গত সপ্তাহে থেকে এই সপ্তাহে ব্রয়লারের দামটা একটু বেশি আর কি। যেমন হচ্ছে রমজান উপলক্ষে মানুষ অগ্রিম বাজার করতেছে। প্রত্যেক বছরই রমজান আসার আগেই সবকিছুর দাম বেড়ে যায়, তো এইটা আসলে কিছু বলার নাই। 350-400 টাকা করে কিনেছি, আজকে সেটা 550 টাকা বলা হচ্ছে। এরা আসলে সুযোগ সন্ধানী ছাড়া কিছু না। আমাদের মনিটরিং এর কোনো ব্যবস্থা নাই। মাছের দাম অল্প কিছু বাড়ছে, তেমন বেশি বাড়ে নাই। ঠিক আছে, গতকাল মাছ আসলে সরবরাহ অনেক দাম কমাছিল। সবজির বাজারে বেশ কিছুদিন ধরেই স্বস্তি বিরাজ করলেও হঠাৎই দাম বেড়েছে ইফতারের কিছু উপকরণের। লেবু, শসা আর বেগুনের দামে আগুন। সেই তাপ লেগেছে আদা, রসুন ও পেঁয়াজেও। আগে তো 40 টাকা 80 টাকা ডজন বেশি, আর অনেক দাম বেশি। 40 টাকা ছিল, এখন তো 60 টাকা 80 টাকা নিছে এই বেগুনটা। পেঁয়াজ হলো 40 টাকা, হয়েছে 50 টাকা। রসুন হয়েছে 220-240, মানে 20 টাকা রসুন বাড়তি। শসা 20 টাকা বাড়লো। মিষ্টি কুমড়ো যেটা কিন্তু আগে 40 টাকা, সেটা 60 টাকা। শসাটা ছিল আপনার গিয়া দেশি ছিল 50 টাকা, দেশি এখন গেছে প্রায় 90-100 টাকা কেজি। রোজায় নিত্যপণ্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে সঠিকভাবে বাজার মনিটরিং এর তাগিদ সচেতন ক্রেতাদের। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। কাল থেকে দেশটিতে শুরু হবে মাহে রমজান। এছাড়াও সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, কুয়েত, ওমান, মধ্যপ্রাচ্য আর এশিয়ার বেশ কিছু দেশেও শনিবার শুরু হচ্ছে রমজান। মাহে রমজানের চাঁদ দেখার জন্য বুধবারই জনগণের প্রতি নির্দেশনা জারি করেছিল সৌদি আরবের সুপ্রিম কোর্ট। এই নির্দেশ পালন করে শুক্রবার চাঁদ দেখার সার্বিক প্রস্তুতি নিয়ে সন্ধ্যার আগে ভাগেই পর্যবেক্ষণে নামেন সরকারি কর্মকর্তা থেকে শুরু করে আগ্রহী সাধারণ জনতা। চাঁদ দেখতে এবারই প্রথম ড্রোন ব্যবহার করেছে সংযুক্ত আরব আমিরাত। চাঁদের দেখা পাওয়ায় শুক্রবার থেকে মসজিদে মসজিদে শুরু হয়েছে তারাবির নামাজ। শনিবার থেকে রোজা শুরুর ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া আর তুরস্ক। এদিন থেকে মাসব্যাপী সিয়াম সাধনা শুরু করবেন ইয়েমেন, ইরান, মিশর, ব্রুনেই, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলিমরা। 1446 হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। শনিবার সন্ধ্যা 6টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। সুস্থতার চেতনায় রাইট ফর গ্লোরি বার্তাকে ধারণ করে কক্সবাজারের প্রথমবারের মতো মেরিন ড্রাইভ রেস 2025 উদ্বোধন করা হয়েছে। সকালে সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশন ও কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিযোগিতার উদ্বোধন করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় সেনাপ্রধান বলেন, দেশের তরুণ প্রজন্ম যেন এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে একটি সুস্থ জাতি ও দেশ গঠনে ভূমিকা রাখে। তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিদেশিদের বিশেষভাবে ধন্যবাদ জানান। এই সাইক্লিং প্রতিযোগিতায় 6টি ক্যাটাগরিতে 26 জন নারী ও 374 জন পুরুষ সহ মোট 400 দেশি বিদেশি সাইক্লিস্ট এতে অংশ নেন। প্রতিযোগিতা শেষে সেনাপ্রধান বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন।
চট্টগ্রামে দুদফা জানাজা শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের দাফন সম্পন্ন হয়েছে। প্রথম দফা জানাজা অনুষ্ঠিত হয় চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে। রাউজান গহিরা স্কুল মাঠে দ্বিতীয় দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ জানাজায় অংশ নেন। এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাইদ আল নোমান সহ অন্যান্যরা। এর আগে দুপুরে নসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীরা নোমানের প্রতি শেষ শ্রদ্ধা জানান। সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান 25 ফেব্রুয়ারি রাজধানী ধানমন্ডির বাসায় ইন্তেকাল করেন। ঢাকায় তার 3 দফা জানাজা হয়। আজকে হাজার হাজার মানুষ এখানে জমায়েত হয়েছে। ওনাকে এই যে রাজনীতির নেতাদের সাথে কর্মীদের সাথে যে কানেক্টের যে রাজনীতি, সেটাই বাংলাদেশ এখন অনেক পিছিয়ে গেছে, রাজনীতির পরিবর্তন হয়ে যাচ্ছে। সুতরাং এইটাই আজকে বলে যে আমরা যদি আমাদের রাজনীতি সেই পথে চালাতে না পারি তাহলে কোনো মানুষের নেতা হওয়া যায়, কোনো মানুষের নেতা হতে পেরেছে। বাংলাদেশের সংস্কারবাদী পার্টি তৌহিদুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদ জানিয়েছে সংগঠনের নেতাকর্মীরা। ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে তারা এই প্রতিবাদ জানান। বক্তারা বলেন, দল যখন হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিকার নিয়ে কমিউনিটি প্রোটেকশন লিগ্যাল এইড সার্ভিস চালু করেছে, ঠিক মাসখানেক যেতে না যেতেই উল্টো দলের সদস্য সচিব মোহাম্মদ তৌহিদ ইসলামের বিপক্ষেই কাল্পনিক মামলা করে হয়রানি করা হচ্ছে। দলটির যুগ্ম আহ্বায়ক লায়ন জাহিদ হোসেন পলাশের সভাপতিত্বে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এবার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু বলেছেন, পার্শ্ববর্তী রাষ্ট্রের চক্রান্ত ও ষড়যন্ত্রে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে। বিকালে টাঙ্গাইলের ভুয়াপুরে নিজের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। ভুয়াপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পৌর ও উপজেলা বিএনপির এই অনুষ্ঠানে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া বলেছেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল, দলের ঐক্য ধরে রাখতে সবার ভুলভ্রান্তি ভুলে মিলেমিশে কাজ করতে হবে। বিকালে মাদারীপুরের ডাসার ইউনিয়ন বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। কুচক্করি মহল যেন দলের ক্ষতি করতে না পারে সেজন্য নেতাকর্মীদের সজাগ থাকার পরামর্শ দেন তিনি। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়া ও প্রশাসনকে ব্যবহার করে যারা রাজনীতিতে ফায়দা লুটতে চায়, জনরোষে তাদের পালানোর পথ থাকে না। জুলাই আগস্ট বিপ্লব সে শিক্ষা দিয়েছে। বিকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার শহীদ মুগ্ধ স্কয়ারে এক নাগরিক সমাবেশে তিনি কথা বলেন। ফ্যাসিস্ট হাসিনার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে কেরানীগঞ্জে। বিকালে ঘাটারচর রিয়াদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল করে মডেল থানা বিএনপি। নেতৃত্ব দেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। নরসিংদীর রায়পুরার হাসনাবাদ বাজারের খানের মিল থেকে করিমগঞ্জ পর্যন্ত রাস্তার কাজ বন্ধ রাখার প্রতিবাদে মানববন্ধন করেছেন আমিরগঞ্জ ইউনিয়নবাসী। বিকালে আমিরগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় এই মানববন্ধন হয়। এতে বক্তারা বলেন, নরসিংদী থেকে রায়পুরার আঞ্চলিক সড়কটিতে সড়ক ও জনপথ এর কাজ চলছে, কিন্তু একটি প্রভাবশালী মহল রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে। নরসিংদীর শিবপুর উপজেলা কল্যাণ সমিতি ঢাকার বার্ষিক সাধারণ সভা হয়েছে। বিকালে সেগুনবাগিচার কচিকাচার মেলা ভবনে সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান ভুইয়া। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সহসভাপতি আব্দুল বাসেদ। আর্থিক প্রতিবেদন পেশ করেন সমিতির অর্থ বিষয়ক সম্পাদক হেমায়েত হোসেন খান। সভায় সমিতির বার্ষিক প্রতিবেদন পেশ করেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান খান। বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা বজলুল কবির ভুইয়া, আজীবন সদস্য ও রাজুক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকার সহ অন্যরা। কক্সবাজারে কোস্ট ফাউন্ডেশনের বিরুদ্ধে শতাধিক কর্মচারীর বেতন 3 কোটি টাকা আত্মসাৎ ও নিপীড়নের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। সন্ধ্যায় কক্সবাজার প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে তারা তাদের ন্যায্য পাওনা ও বকেয়া বেতন ভাতা দ্রুত পরিশোধের দাবি জানান। বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্যে নির্দিষ্ট কিছু C&F প্রতিষ্ঠান অবৈধ সিন্ডিকেট গড়ে ব্যবসায়ীদের প্রতারণার শিকার করছে এবং সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন বেনাপোল বন্দরের মাছ আমদানিকারকরা। এই সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। ব্যবসায়ীদের পরিশ্রমের ন্যায্য মূল্য এবং সরকারের রাজস্ব ফাঁকি রোধ করার জোর দাবি জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। অদম্য সংগ্রাম ও সাফল্যের স্বীকৃতি হিসেবে 4 নারী পেলেন রাধুনী কীর্তিমতী সম্মাননা 2024। রাজধানীর একটি অভিজাত হোটেলে এই সম্মাননা দেওয়া হয়। স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্র্যান্ড
রাঁধুনির আয়োজনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাঠানো মনোনয়ন ও অভিজ্ঞ বিচারক মণ্ডলীর পর্যালোচনার মাধ্যমে নির্বাচিত হয়েছেন এবারের বিজয়ীরা। স্বাগত বক্তব্য রাখেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ পারভেজ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন এখন টিভির সম্পাদকীয় প্রধান তুষার আব্দুল্লাহ, জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও বরেণ্য শিল্পী কনক চাপা চাকমা। উপস্থিত ছিলেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী সহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড MH গ্রুপে কর্মরত গার্মেন্টস কর্মীদের নিয়ে SGMH ক্রিকেট চ্যাম্পিয়নশিপ 2025-এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। পূর্বাঞ্চলে এ খেলায় সামস ওয়ারিয়র্সকে 5 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় TCEWW গ্ল্যাডিয়েটর্স। পুরস্কার তুলে দেন স্ট্যান্ডার্ড MH গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার AKM মোশাররফ হোসাইন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হাসনাত মোশাররফ, পরিচালক হোসনে আরা বেগম, ফাহিম মোশাররফ ও HTM কাদের নওয়াজ। দ্য ডেইলি সান ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী হয়েছে যুব সমাজের ছন্দ নামে জমকালো কনসার্টের মাধ্যমে। বসুন্ধরার টগি ক্লাবে বিকালে এই কনসার্টে সঙ্গীত পরিবেশন করেন জেমস, শিরোনামহীন, মেঘদল, আর্টসেল। উপভোগ করেন শত শত দর্শক। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। নয়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ, 151 সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা, ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না বাংলাদেশে, বললেন নাহিদ ইসলাম। জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে তরুণদের নতুন দল, প্রত্যাশা বিভিন্ন দলের নেতাদের। নতুন দল কিংস পার্টি নয়, বললেন পরিবেশ উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে, তারেক রহমানের অভিযোগ। ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করতে বর্ধিত সভায় নির্দেশনা। চড়তে শুরু করেছে লেবু, শসা, বেগুন সহ রোজার নিত্য পণ্যের দাম, বাড়তি মাছ ও মুরগির দামও। স্থিতিশীল ছোলা ও চিনি। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাল থেকে শুরু হচ্ছে মাহে রমজান। দেশের চাঁদ দেখা কমিটির সভা শনিবার। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। আর সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি।